Assalamu alaikum, dear friends and relatives. বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই কেমন আছেন? আমাদের বাংলাদেশে সাম্প্রতিক নেতৃত্বের পরিবর্তন আসার পর অনেক নতুন মুখ অথবা পুরাতন মুখগুলোকে আবার নতুনভাবে দেখা, অনেক কিছুই হচ্ছে রাজনৈতিক অঙ্গনে। আমাদের মানুষের আদর্শিক মনন জগতে অনেক কিছুই নাড়াচাড়া হচ্ছে। আমাদের নেতা যারা হবে, যারা আপনাকে আমাকে নেতৃত্ব দিবে, সমাজকে নেতৃত্ব দিবে, তারা যদি সৎ মানুষ হন, তারা যদি আল্লাহভীরু মানুষ হন। আল্লাহভীরু মানুষ হওয়া ছাড়া মানুষ সৎ হয় না। কারণ আপনি পৃথিবীর মানুষকে বোকা বানিয়ে আপনি অনেক কিছুই করে ফেলতে পারবেন। আর যখন মানুষ আল্লাহর ভয় থাকে তখন মানুষ সৎ থাকে। সততার ব্যাপারটাই সৃষ্টিকর্তার সাথে জড়িত। সততা সৃষ্টিকর্তার সাথে যার সম্পর্ক নাই, তার সততার কোনো সুযোগ নাই। কারণ যে সৃষ্টিকর্তাকে স্বীকার করে না, যে সৃষ্টিকর্তাকে ভয় পায় না, সে সৎ থাকবে না। সে যত শুদ্ধভাষী হোক, যত মিষ্টভাষী হোক, মিষ্টভাষী হোক, যত সুন্দরভাবেই কথা বলুক, ওটা ব্যাপার না। তো আমাদের নেতাগণ যারা আছেন বাংলাদেশে বর্তমান সময়, যারা আমাদের নেতা আছেন, ইয়াং বৃদ্ধ যারাই আছেন, আমরা নেতাদের প্রশংসা করব না। নেতারা যদি সৎ হন, ওরা যদি আমাদেরকে সৎ পথ দেখান, আমরা অবশ্যই ওনাদের মেনে চলব। তবে নেতাদের প্রশংসা করা চলবে না। নেতাদের অমুক নেতার কথার বাচনভঙ্গি কি, অমুক নেতা কীভাবে চলে, অমুক নেতা কীভাবে কথা বলে। আমাদের বাংলাদেশের মানুষের একটা খুব বাজে দিক আছে, এই অঞ্চলের আমাদের খুব একটা বাজে দিক আছে, যে আমরা মানুষের প্রশংসা করে মানুষকে এমন একটা পর্যায়ে নিয়ে যাই, তাকে ধ্বংস করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মতো উত্তম ব্যক্তি পৃথিবীতে কেউ নেই। তো উনি যখন সাহাবীরা ওনাকে প্রশংসা করতেন, উনি সাথে সাথে তাদের মুখে ধুলোবালু মেরে দিতেন, তাদের মুখে থুতু মেরে দিতেন, যে তোমরা আমাকে ধ্বংস করে দিলে। আপনি প্রশংসার দ্বারা একটা ব্যক্তিকে আপনি ধ্বংস করে দেন। কিভাবে ধ্বংস করেন সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। প্রথমত তার শত্রু তৈরি করেন, আর একটা ব্যক্তি যখন অন্যের দ্বারা প্রশংসিত হয়, তার একটা ব্যক্তি নিজের শত্রুতে পরিণত হয়। তো আমাদের যত নেতাই আছেন, যে দলের নেতাই আছেন, যে মতের নেতাই আছেন, তার প্রশংসা করা চলবে না। তিনি ভালো মানুষ হলে তাকে মেনে চলবেন। আপনি নেতার প্রশংসা করে আপনি মূর্তি বানিয়ে ফেলবেন, হাজার হাজার কোটি টাকা ওই নেতার বন্দনায় করে ফেলবেন, এটা তো মিথ্যা জিনিস। আপনি জানেন আপনার নেতা এত যোগ্য নন। আপনার নেতা যেন আপনাকে ভালো খেয়ে পরে থাকার একটা ব্যবস্থা করে দিতে পারে, সেই জন্য আপনি নেতার অধিক প্রশংসা করেন। কখনো কখনো আপনার নেতার মূর্তি বানিয়ে ফেলেন। আপনি নেতার প্রোটেকশনের জন্য হাজার হাজার কোটি টাকা ব্যবহার করেন। বাংলাদেশে বিগত যিনি শাসক ছিলেন, তিনি তার নিরাপত্তার জন্য 48,000 কোটি টাকা খরচ হয়েছে। কেন? একটা মানুষ যত নিরাপত্তাই দিক, তার তো একদিন মৃত্যু হবে, স্বাভাবিক মৃত্যু হবে। সে তার নিরাপত্তার জন্য এত টাকা ব্যয় করবে কেন? শাসক যিনি, সে নিজের প্রতিরক্ষা করার শক্তি, সামর্থ্য, সাহস তার নিজেরই থাকতে হবে। একটা শাসক যে নিজে একটা রাইফেল চালাতে পারে না, যে শাসক নিজে একটা বন্দুক চালাতে পারে না, সে শাসক হওয়ার কোনো দরকার নেই। যা সিকিউরিটির জন্য 200-400-500 লোক লাগে, সে আপনারা আমাকে, একটা রাষ্ট্রের মানুষকে নিরাপত্তা দিবে কি? সে তো অযোগ্য শাসক, সে যেই হোক, পৃথিবীর যে প্রান্তে হোক। বারাক ওবামা গান চালাতে পারে না, এই প্রসঙ্গটা নিয়ে আমেরিকাতে বিতর্ক উঠেছিল, যে বারাক ওবামা কি কখনো গান ইউজ করতে পারে কি পারে না, এটা নিয়ে বিতর্ক উঠেছিল ভোটের আগে। একজন শাসকের সে যোগ্যতা থাকতে হবে, সে তার নিজের নিরাপত্তা দেওয়ার নিশ্চয় যোগ্যতা থাকতে হবে। এটা না হলে সে রাষ্ট্রকে, ওই দেশকে কখনোই ভালোভাবে শাসন করতে পারবে না। সে নিজের নিরাপত্তা দিতে পারে না, সে মানুষের নিরাপত্তা দেবে কি? একটা রাষ্ট্রের সাধারণ মানুষের নিরাপত্তা দেবে কি?
আমরা কি নিরাপত্তা পেয়েছি? এদেশের সাধারণ মানুষ কি নিরাপত্তা পেয়েছে? মানুষ সবসময় ভয়ভীতির মধ্যে ছিল, আপনাকে তুলে নিয়ে যাবে, উঠিয়ে নিয়ে যাবে, আপনাকে আপনাকে আয়নাঘরে নিয়ে যাবে, আপনাকে গুম করে নিয়ে যাবে। তো এইটা ভীতি যেখানে ছড়ানো হয় সেখানে নিরাপত্তার তো প্রশ্নই আসে না। তো এই জন্য নেতাদের এত বেশি প্রশংসা করা যাবে না, কারণ আমরা এমন কি যোগ্য নেতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের চেয়ে আমরা তো তুলনা তো করারই সুযোগ নেই। কিন্তু কি যোগ্য নেতা আমরা? আমাদের দেশের মানুষকে কি দিতে পেরেছি? আমাদের নেতাগণ দেশের মানুষকে কি দিতে পেরেছে? নিশ্চয়তা দিতে পেরেছে? আজ পর্যন্ত মানুষের অর্থনৈতিক নিশ্চয়তা নিশ্চিত করতে পেরেছে তারা? আজও পারেনি। আজ পর্যন্ত মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে? পারেনি। তো এই জন্য নেতাদের খুব বেশি প্রশংসা করা যাবে না। নেতাদের হ্যাঁ, ওনার ব্যক্তিগত কোনো গুণাবলী থাকলে সেটা প্রকাশ করবেন, আকারে ইঙ্গিতে প্রকাশ করবেন, কিন্তু এটা প্রশংসার লেভেলে নেওয়ার দরকার নেই। আপনি আপনার নেতাকে এই জন্য মানেন যে উনি সৎ, এই অন্য আদার কোনো রিজনে কোনো দরকার নেই। আপনাকে কোনো একটা পদে বসানোর জন্য আপনি আপনার নেতার প্রশংসা করবেন, এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। আর নেতা আপনার সৃষ্টিকর্তাও নয়, নেতা আপনার রিজিকদাতাও নয়। নেতাকে ততক্ষণ মানবেন যতক্ষণ নেতা আপনাকে সৎপথে পরিচালিত করবে। নেতা সমাজে অপকর্মগুলো আপনাকে দিয়ে করিয়ে নিয়ে সে তার অর্থনৈতিক ফায়দা লুটে নিবে, ওই সুযোগও দিবেন না আপনি নেতাকে। তো সে যে দলের নেতাই হোক, যে আদর্শের নেতাই হোক, ইসলামের কথা বলুক, আল্লাহর কথা বলুক, যার কথাই বলুক, নেতার প্রশংসা করবেন না। নেতার প্রশংসা থেকে বিরত থাকুন, এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। রাষ্ট্রের সবাইকে সমান মানুষ হিসাবে আপনাকে বিবেচনা করতে হবে। নেতাকে এমন পর্যায়ে নিয়ে যাবেন যে সাধারণ মানুষ নেতার ধারে কাছেও যেতে পারে না। এটা কি সত্য কথা? যে একটা নেতাই শুধুমাত্র সব মানবীয় গুণাবলী দিয়ে গঠিত, আর সাধারণ মানুষ যারা, সাধারণ কর্মী যারা, সাধারণ লোক যারা নেতার সাথে চলাফেরা করে, নেতার কাজগুলোকে এগিয়ে দেয়, তারা নেতার যোগ্য না, নেতার সমকক্ষ না। আপনি কোনো নেতা যদি এই কথা বলে যে তুমি আমার সমকক্ষ না, তো ওই কর্মীর অন্তরে আপনি ওই নেতা কীভাবে দাগ কাটবে? কোনো নেতা যদি তার কর্মীর সাথে, তার সাথে যে চলাফেরা করে, তার একজন অনুসারীর সাথে যদি এই আচরণ করে যে তোমার চেয়ে আমি উত্তম, পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে যে তোমার চেয়ে আমি উত্তম? আল্লাহ রাসূল বলেছিলেন কোনো সাহাবীদেরকে? হ্যাঁ, অবশ্যই উনি রাসূল, উনি আল্লাহর প্রেরিত বিশেষ ব্যক্তিত্ব, কিন্তু উনি তো সাহাবীদের সাথে তুলনা করেননি যে আমি তোমাদের চেয়ে উত্তম। তো আজকের নেতারা এরা এমন কি গুণাবলীতে গুণান্বিত হয়ে গেল যে সে তার একজন সাধারণ কর্মীকে বুঝাবে যে তোমার চেয়ে আমি উত্তম। হ্যাঁ, একজন নেতার সে তার কর্মীর চেয়ে জ্ঞানে বেশি হতে পারে, তার মধ্যে ভালো গুণ তার কর্মীর চেয়ে বেশি থাকতে পারে, কিন্তু সেটা যে সে যখন একটা তুলনা করা শুরু করে দিল, সে একটা অধম লোকে পরিণত হলো, সে একটা বাজে লোকে পরিণত হলো। কারণ সে তো অহংকার করা শুরু করে দিল, আর অহংকার যে করে সে তো ধ্বংসের দ্বার প্রান্তে। সে তো আল্লাহর সাথে সংঘর্ষে লিপ্ত, সৃষ্টিকর্তার সাথে সংঘর্ষে লিপ্ত। আমাদের অনেক ইস্যু আছে এই দেশে। আমরা সাম্প্রতিক যে পরিবর্তন এসছে, এটাতে আমাদের অ্যাড্রেস করার মতো জাতীয়ভাবে আমাদের নেতারা হাজার ইস্যু আছে। তো এই ক্ষেত্রে নেতা, নেতৃত্ব, চেয়ার, ক্ষমতা, কে কীভাবে কোথায় কি পজিশন নিবে, এসব নিয়ে তো কথাবার্তা বলার সুযোগ নেই। এই দেশের লাখো মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সাম্প্রতিক বৈপ্লবিক বিদ্রোহে, যারা এখানে আহত নিহত হয়েছে, তাদের পরিবারগুলোর খবর রাখুন। তাদের পরিবারে এখন আপনার চেয়ার টেবিল নিয়ে চিন্তা করার সময় নেই। তাদের পরিবারগুলো ভেঙে গেছে, তাদের অর্থনৈতিক সাপোর্ট ভেঙে গেছে পরিবারে। তাদের খবর নিন। যারা নিহত হয়েছে তাদের পরিবারের খবর নিন। যারা আহত হয়েছে তাদের দিনগুলো কীভাবে কষ্টের মধ্যে কাটছে তাদের খবর নিন। আমরা অযৌক্তিক, অসত্য, মিথ্যা ইস্যুতে আমরা কেন আমাদের জাতীয় নেতৃত্বকে, দেশের মানুষগুলোকে আমরা পরিচালিত করব? এর কোনো সুযোগ থাকবে কেন? আপনার দরিদ্র রাষ্ট্রগুলোতে, পৃথিবীর যেখানেই দারিদ্রতা আছে, যেই অঞ্চলেই দারিদ্রতা আছে, সেখানে কিছু নারীকে কিছু সমাজের চোর ডাকাত উস্কে দেয়।
বিভিন্ন রকম বিভিন্ন রকম সেক্সুয়াল ওরিয়েন্টেশন রিলেটেড ইস্যুতে, এলজিবিটি ইস্যুতে, সেক্স ওয়ার্কার রাইটস ইস্যুতে, বিভিন্ন ইস্যুতে বিভিন্ন জায়গাতে উস্কে দেয়। এর কারণ কি? পৃথিবীর কোনো সমৃদ্ধ অঞ্চলে, পৃথিবীর অর্থ সমৃদ্ধ অঞ্চল, যেমন আপনি আরবের রাষ্ট্রগুলোই বলেন, সেখানকার নারীরা সে তার পরিবার থেকে জিএমসি গাড়ি পাচ্ছে, লেক্সাস গাড়ি পাচ্ছে, সে তার পরিবার থেকে তার হেফটি হ্যান্ডফুল টাকা পয়সা পাচ্ছে। সে তো এ ধরনের ইস্যু নিয়ে আসছে না, তার তো এ ধরনের রাইটস ইস্যু নিয়ে আসতে হচ্ছে না। আপনি পাশ্চাত্য রাষ্ট্রে, ইউরোপিয়ান আমেরিকান রাষ্ট্রগুলোতে, ওয়েস্টার্ন রাষ্ট্রগুলোতে এই ধরনের ইস্যু নিয়ে আসছে কত পরিমাণ লোক। হ্যাঁ, মাঝে মধ্যে ওদের ওখানে যারাই ওখানে এই ধরনের ইস্যুগুলো নিয়ে আসে, তারা আমেরিকান সোসাইটিতে কোথায় বসবাস করে? কর্নারে, সিটির কর্নারে বসবাস করে। সিটি, যেসব সিটির আউট স্কার্টগুলোতে তারা বসবাস করে, খুব দরিদ্র অবস্থায় যারা বসবাস করে, তারা এ সকল ইস্যুগুলো নিয়ে আসছে। কোন সকল নারীদেরকে রাতের আধারে, রাতের অন্ধকারে তার বাজে পুরুষদের খপ্পরে পড়তে হবে, তাদেরকে বাজে পুরুষদের নজরে পড়তে হবে, এই রিস্কটুকু নিয়েও রাতের বেলায় কাদেরকে বেরোতে হচ্ছে? পৃথিবীর যে অঞ্চলের কথাই বলেন, অবশ্যই দরিদ্র জনগোষ্ঠীর অল্প কিছু নারী। আমাদের দেশেও দরিদ্র জনগোষ্ঠীর অনেক নারী আছেন যাদের মধ্যে থেকে এই ইস্যুগুলো উঠে আসছে। আমাদের দেশের কয়টা সমৃদ্ধ, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ফ্যামিলির নারীরা এই জাতীয় ইস্যুতে আসছে? নারী অধিকার, আপনার আমার পোশাকের অধিকার, সেক্স ওয়ার্কারের অধিকার, এই জাতীয় অধিকার নিয়ে কারা বেরিয়ে আসছে? অল্প কিছু দরিদ্র জনগোষ্ঠীর নারী। আপনার ইন্ডিয়াতে যে ঘটনা ঘটলো, যে ডক্টর মেয়েকে রেপ করে হত্যা করা হলো, সে যদি খুব ভালো রিচ ফ্যামিলির মেয়ে হতো, তাকে তার বাবা রাতের ডিউটির পর একটা অরক্ষিত জায়গায় তাকে শুয়ে থাকতে দিত না, অবশ্যই দিত না। এখন তাকে অনেক কিছুর জন্য হ্যাসেল করতে হচ্ছে, তাকে অনেক কিছুর জন্য কম্পিটিশন করতে হচ্ছে অন্যের সাথে। তো আপনি অর্থনৈতিক কম্পিটিশনে কারা যায়? যাদের অর্থনৈতিক অসচ্ছলতা থাকে। আপনি এই যে এই ইন্ডিয়াতে যে ঘটনাগুলো ঘটছে, ওদের মধ্যে থাকা একান্ত দরিদ্র জনগোষ্ঠীর অথবা অপেক্ষাকৃত যারা দরিদ্র জনগোষ্ঠী, যার লাইফে তার ইকোনমিক ক্যারিয়ার নিয়ে যার কম্পিটিশন করতে হয়, ওরা এই জাতীয় সমস্যাগুলো সবচেয়ে বেশি পড়ছে, তার লেভেল যাই হোক। তো এই ব্যাপারটা অর্থনৈতিক, প্রথমত এটা অর্থনৈতিক, এরপর এটা আপনার আইডিওলজিক্যাল, এটা রিলিজিয়াস, এটা সোশ্যাল, এটা জাস্টিস সিস্টেম রিলেটেড ইস্যুস। যারা এই জাতীয় আন্দোলনগুলো করছেন, তাদেরকে কিছু বাজে লোকও মদত দেয়, ভালো লোকও পরামর্শ দেয়। হ্যাঁ, আমি আপনারা যারা এই সকল ইস্যুতে, যে সকল নারীগণ আপনারা কথা বলছেন, স্বাগত। আপনি আপনার ইস্যুতে আপনি রাতের বেলায় বের হবেন, আপনি বলছেন আপনি রাতের বেলা বের হবেন। আমার একটাই প্রশ্ন, সেটা হলো, আপনি যদি কোনো বাজে পুরুষের ইয়েতে পড়ে, আখড়ায় পড়ে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে যান, আপনাকে যদি শারীরিকভাবে লাঞ্ছিত করেই ফেলে, আপনি কি বিচার চান? আপনার বিচারটা কি চান সেটা সুস্পষ্টভাবে, লিখিতভাবে আপনি বাংলাদেশের যারা আমাদের আইন উপদেষ্টা যারা আছেন, আইন মন্ত্রণালয়ে যারা আছেন, তাদের কাছে আহ্বান জানান যে আমরা এই ধরনের আইন চাই, যে আমাদের প্রতি এই জাতীয় বিচার, আমাদের প্রতি এই জাতীয় অন্যায় যদি কেউ করেই ফেলে, তাদের আমরা এই ধরনের বিচারের আওতায় দেখতে চাই, এ ধরনের বিচার তাদের প্রতি সংগঠিত হোক। তো পৃথিবীর যে প্রান্তেই এই জাতীয় সমস্যাগুলো হচ্ছে, আপনাদেরকে সেই জাতীয় অভিযোগগুলো উপস্থাপন করতে হবে। সেও আমাদের বাংলাদেশের যে অঞ্চলের নারী হোক, সে পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী নারীরা হোক, সে আমাদের বাংলাদেশে বসবাসকারী কোনো হিন্দু সম্প্রদায়ের নারী হোক, সে মুসলিম সম্প্রদায়ের নারী হোক, কোনো দরিদ্র ফ্যামিলির নারী হোক, সে যেই হোক, তার যদি সম্ভ্রমহানি করা হয়, শ্লীলতাহানি করা হয়, এর জন্য বিচার কী হবে? আপনি কঠোর বিচারটা কী চান, সেটা আপনি আমাদের জাস্টিস সিস্টেমের কাছে সেটার জন্য আপনি আপিল করুন, আহ্বান জানান। এর পরবর্তীতে বাকি বিষয়গুলো নিয়ে কথা হবে। একটা আইন প্রণয়ন করতে গেলে, একটা শাস্তি প্রদান করতে গেলে আরও অনেক আনুষঙ্গিক আইন তৈরি করতে হয়। জুরিসপ্রুডেন্স আপনাকে আমাকে বুঝতে হবে, যে কোনো আইনের, প্রত্যেকটা আইনের যে জুরিসপ্রুডেন্স, সেটা আপনাকে আমাকে বুঝতে হবে। তো এই জন্য আপনি প্রথম শাস্তিটা নির্ধারণ করুন, পরে সে আইনটার
আনুষঙ্গিক আইনগুলো কী দরকার হয়, লগুলো কী দরকার, সাপোর্টিভ ল কী দরকার হয়, সেটা আইন বিভাগই চিন্তা করবে। উপজাতি অথবা আদিবাসী এই একটা ইস্যু আমাদের দেশে বারবার করে ভারত অথবা ভারতপন্থী কিছু লোক বাংলাদেশে এগুলো খুবই দুর্বল ইস্যু, এগুলো নিয়ে বারবার করে এরা পানি ঘোলাটে করতে চায় এবং করেছে। উপজাতীয়দের হাতে অস্ত্র তুলে দিয়ে বাংলাদেশের মানুষদের সাথে তারা সংঘাত লিপ্ত করেছে। তারা এই অঞ্চলে কত বছর আগে এসছে, চায়না থেকে এসছে না মায়ানমার থেকে এসছে, আল্লাহ এই পৃথিবী সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। তো তারা কোথায় থেকে এসছে, কিভাবে এসছে, এগুলো নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই। তারা এখানে এসছে, তারা বসবাস করছে, সমস্যা কী? এই পৃথিবীর প্রত্যেক প্রাণীর, প্রত্যেক জীবের বসবাসের অধিকার আছে। তো তারা এখানে এসছে, তারা বসবাস করবে, সমস্যা কী? আমরা বাংলাদেশিরা পৃথিবীর অন্যান্য অঞ্চল থেকে হোক, ভারতের বিভিন্ন অঞ্চল থেকে হোক, আমরা এখানে এসছি, আমরা বসবাস করছি, সমস্যা কোথায়? এই ক্ষেত্রে সমস্যা একটাই, সেটা হলো জমির যে অধিকার কে কীভাবে পাবে। জমির অধিকার পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মানুষ বসবাসের কারণে সেখানে আস্তে আস্তে মানুষের প্রাপ্তি হয়ে যায়। ওই জমিতে মানুষ ফসলাদি ফলায়, সেখানে মানুষ ট্যাক্স দেয়, একটা পর্যায়ে জমির মালিকানা তাকে রাষ্ট্র আস্তে আস্তে কম কম করে দেয়। রাষ্ট্রের সে অধিকার আছে, মানুষকে সেই শক্তি এবং অধিকার রাষ্ট্রের থাকে, কাউকে কম কাউকে বেশি দিতে পারে, সে রাষ্ট্র দিতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের পার্বত্য চট্টগ্রামে যারা বসবাস করছেন তাদের সাথে আমাদের কোনো মানবিক দ্বিমত তো আমাদের নেই। আমাদের ধর্ম আলাদা, তাদের ধর্ম আলাদা, তাদের কৃষ্টি কালচার আলাদা, তারা তাদেরটা করবে, আমরা আমাদেরটা করব, তাদের সাথে আমাদের সমস্যা কোথায়? কিন্তু এই নিয়ে তো আপনি আলাদা কোনো ভূখণ্ড তৈরি করার কোনো দরকার হবে না। সেটা তো আপনি আমার সাথে বিদ্রোহ করছেন, আপনি আমার সাথে সাংস্কৃতিক এবং ধর্মীয় একটা যুদ্ধ তৈরি করার চেষ্টা করছেন। এটা আপনাকে কোনো ভালো মানুষ পরামর্শ দিচ্ছে না, আপনাকে বাজে লোকরা পরামর্শ দিচ্ছে। এটার কোনো প্রয়োজন নেই। এই সংঘাতে পৃথিবীতে মানুষের কোনো কিছু কল্যাণ আসে না। শুধুমাত্র ভূমি ভাগ করা দিয়ে, আপনার নতুন সীমারেখা তৈরি করা দিয়ে, নতুন ফেন্সিং করা দিয়ে পৃথিবীতে মানুষের কোনো কল্যাণ আসে না। এগুলোতে কিছুই আসে না। আর আপনি অহেতুক এখানে মানুষের সাথে শত্রুতামিতে লিপ্ত হবেন কেন? আপনাদের যিনি ওখানকার আপনাদের চিফটেইন যারা থাকে, আপনাদের গোত্রপ্রধান যারা থাকে, যিনি থাকেন, সে আপনার সমানই অধিকার ভোগ করতে হবে। প্রত্যেকটা মানুষের সমান অধিকারই সে ভোগ করতে হবে। এরকম না যে সে আপনার গোত্রপ্রধান বলে তার কাছে হাজার হাজার একর জায়গা থাকতে হবে, আর আপনি একজন সাধারণ লোক বলে আপনার কাছে শুধুমাত্র ঘরের জায়গাটুকু থাকতে হবে। ব্যাপারটা তো এমন না। এই ক্ষেত্রে আপনার কোনো আপনারা যে পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী নৃতাত্ত্বিক যে সকল গোষ্ঠীগণ আপনারা আছেন, বিভিন্ন ডিফারেন্ট, এখানে তো একটা গোষ্ঠী না, বহু গোষ্ঠীর লোকজন আপনারা বসবাস করেন, ভিন্ন ভিন্ন পরিচয়ে, ভিন্ন ভিন্ন আপনাদের গোত্রের ভিন্ন ভিন্ন পরিচয় আছে। তো আপনার গোত্রের পরিচয়ে আপনি চলবেন, এতে সমস্যা কোথায়? আপনার গোত্রপ্রধান যারা আছে তারা আপনার চেয়ে বেশি সুবিধা ভোগ করতে পারবে না। প্রত্যেক গোত্রপ্রধানের সম্মান, সম্পদ পাওয়ার অধিকার আপনার একজন সাধারণ গোত্রের একজন সাধারণ লোকের মতোই তাকে হতে হবে। তো তারা তাদের অধিক সম্পদ ভোগ করার জন্য একটা রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ সৃষ্টি করবে কেন? একটা রাষ্ট্রের সাথে বিদ্রোহ সৃষ্টি করবে কেন? এটা তো লোভ। সে আপনাকে ভুল পথ দেখাচ্ছে। আপনারা সবাই থাকতে পারবেন, আপনার রাজা যিনি চিফটেইন, আপনার গোত্রপ্রধান, তিনিও থাকতে পারবেন, কিন্তু উনি বিশেষ কোনো সুযোগ ভোগ করতে পারবেন না। উনি গোত্রপ্রধান হিসেবে ওনার সম্মান আলাদা, ওনার গোল টেবিলে ওনার জায়গাটা আলাদা, কিন্তু ওনার সম্পদ ভোগের অধিকার আপনার চেয়ে বেশি হবে কেন? তো এই জন্য আপনারা অহেতুক কোনো বাজে উস্কানিতে, বহির্রাষ্ট্রের বাজে লোকদের, পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রের কোনো অঞ্চলের বাজে প্রলোভনে পড়ে আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন না। স্বাভাবিকভাবেই সবার সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করুন। আপনি আপনার পরিবারের, ব্যক্তির, আপনার সমাজের, আপনি আপনার নিজস্ব গোত্রের, আপনার এটাকে আপনি যেভাবেই বলেন, আপনার গোত্রকে আপনি যে নামে পরিচয় দেন, এতে কোনো সমস্যা নেই। ভিন্ন গোত্র থাকতে পারে, পৃথিবীতে থাকবে। তো আপনি আপনার পরিচয় নিয়ে সম্মানের সহিত বাঁচুন, এই দেশে বাংলাদেশের মানুষের সাথেই বাঁচুন। অহেতুক মানুষের সাথে ব্লাড শেডিংয়ে যাবেন না, অহেতুক অশান্তির সৃষ্টি করবেন না।
আমাদের আমাদের দ্রব্যমূল্যের আমাদের বাংলাদেশে দ্রব্যমূল্যের যে দাম বেড়ে এসছে, এর তুলনায় আমাদের চাকরিতে মানুষের বেতন বাড়েনি। এটা প্রথম এবং প্রধান অসঙ্গতি যে আমাদের যারাই দ্রব্যমূল্যের দাম বাড়িয়েছে, দ্রব্যমূল্যের দাম বাড়ার ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর আছে, সরকারি বেসরকারি অনেকগুলো ফ্যাক্টর আছে, ইন্টারন্যাশনাল অনেকগুলো ফ্যাক্টর আছে। তো যতগুলো ফ্যাক্টরি থাকুক, যতগুলি ফ্যাক্টরের কারণে এই দামটা বাড়ুক, তার তুলনায় আপনার মানুষের স্যালারি বাড়েনি, মানুষের ইনকাম বাড়েনি, মানুষের ইনকাম বহু গুণে কমে গেছে। তো এইটাকে যেহেতু অর্থনীতিবিদগণ অথবা রাজনীতিবিদগণ এটাকে ভারসাম্যতা আনতে ব্যর্থ হয়েছে, আমাদের দেশে মানুষের অসন্তোষ বিদ্রোহের রূপ নিয়েছে। তো এইটাকে আপনি সমতায় আনতে হলে মানুষের বেতনকেও, মানুষের ইনকামকেও বাড়িয়ে আনতে হবে, এবং আমাদের ইনফ্লেশনের রেট যেটা সেটাকেও ধরে রাখতে হবে। এটাকেও আপনি একটা নির্দিষ্ট পর্যায়ে ধরে রাখতে হবে। এটাকে বাড়িয়ে মানুষের ইনকাম না বাড়িয়ে আপনি কোনোভাবেই ব্যালেন্স করতে পারবেন না। আর এটা নেসেসারি না, আপনি ইনফ্লেশন করা নেসেসারি না। আপনি একটা রেট বেঁধে দিন, আপনার শুধুমাত্র একটা রাষ্ট্রের ইনকামের জন্য সে ইনফ্লেশন করবে। একটা রাষ্ট্র তার অর্থনীতির জিডিপি গ্রোথ বাড়ানোর জন্য সে ইনফ্লেশন করবে, এটা কখনোই কোনো পজিটিভ ইকোনমি হতে পারে না। আর রাষ্ট্রকে অবশ্যই রাষ্ট্রীয় সম্পদ বিক্রি করতে হবে, আপনার ন্যাচারাল রিসোর্সেস থেকে তার ইনকাম বাড়াতে হবে, রাষ্ট্র সেটা দিয়েই শক্তিশালী হবে। মিনারেলস বিক্রি করতে হবে। আপনি আপনার লেবার বিক্রি করছেন, আমরা আমাদের লেবার বিক্রি করছি, আমাদের মেধা বিক্রি করছি, আমরা পৃথিবী বিভিন্ন দেশব্যাপী। এর পাশাপাশি আমাদেরকে আমাদের খনিজ সম্পদ উত্তোলন, খনিজ সম্পদ আহরণ, বিপণন আরও গতিশীল করতে হবে, অতি দ্রুত গতিশীল করতে হবে। এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক যে পরিবর্তন আমাদের খুব দ্রুত দরকার, সেটা সহজে আসবে না। তবে এই মুহূর্তে যেটা করতে হবে সেটা হলো রাষ্ট্রের যে কোনো বড় ধরনের ব্যয় বন্ধ করে দিতে হবে, রাষ্ট্রের ছোটোখাটো মেনটেনেন্স অ্যাক্টিভিটিসগুলো চালিয়ে যেতে হবে। ছোটোখাটো যেটা খুবই ছোটো মানের কনস্ট্রাকশন মেনটেনেন্স অথবা কনস্ট্রাকশন কাজ, যেগুলো খুবই ছোটোখাটো কাজ, সেগুলো চালিয়ে যেতে হবে। আর ইনফ্লেশন বন্ধ করে রাখতে হবে, মানুষের ইনকাম বাড়ানোর ব্যবস্থা করতে হবে, সাধারণ জনগণের পকেটে টাকা আসার ব্যবস্থা করতে হবে। সাধারণ জনগণের পকেটে টাকা আসার ব্যবস্থা রাষ্ট্রের পক্ষ থেকে, রাষ্ট্রের কাছে সারপ্লাস অর্থনীতি থাকলে রাষ্ট্র সরাসরি অনুদান দিতে পারে রাষ্ট্রের সাধারণ জনগোষ্ঠীকে। সেটা যদি না থাকে, সেটা যদি এই মুহূর্তে না থাকে, অ্যাটলিস্ট রাষ্ট্র মানুষের উপরন্তু কিছুদিন পর যে ইনফ্লেশন হচ্ছিল সেটা থেকে ফিরে আসতে হবে। অন্তত 6 মাস এর আগে আপনি কোনো একটা পণ্যের ইনফ্লেশন করতে পারবেন না। এইটা যদি আপনি করতে যান, মানুষের পকেটে কোনো অর্থ থাকবে না, মানুষের পকেটের কোনো ডেভেলপমেন্ট, মানুষের হিউম্যান রিসোর্সের কোনো ডেভেলপমেন্ট হবে না, মানুষ অর্থনৈতিকভাবে কোনোভাবেই উপকৃত হবে না। আর ওয়ান মোর থিং, ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি, ইন্ডিয়াকে এই বিষয়টাতে সবচেয়ে বেশি এখন মাথা দিতে হবে, বাংলাদেশকে এই বিষয়টাতে সবচেয়ে বেশি মাথা দিতে হবে। কারণ বার্মাতে যা কিছু হচ্ছে, এইটা এই অঞ্চলের, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সবচেয়ে বড় সিকিউরিটি ইস্যু। সাউথ চায়না সিতে কিছু সমস্যা আছে, ফিলিপিনের সাথে, চায়নার সাথে মাঝে মধ্যেই খোটাখুটি হচ্ছে, মাঝে মধ্যেই স্কাফল হচ্ছে এক ধরনের। বাংলাদেশের আগামী দিনের অর্থনীতির সাথে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি খুব গভীরভাবে জড়িত। বাংলাদেশ সরকারকে, বাংলাদেশে যারা আছে তারা ইন্দো প্যাসিফিক ইস্যুতে আগামী দিনগুলোতে অবশ্যই কঠিনভাবে সাহসীভাবে ভূমিকা রাখতে হবে। আমরা আমাদের নিজস্ব তেল গ্যাস উত্তোলন করতে গেলে, খনিজ সম্পদ উত্তোলন করতে গেলে, বার্মা, চায়না ওদের মালাক্কা প্রণালীতে, মালাক্কা স্ট্রেইটে তাদের যে চলাচলের পথ আছে চায়না, সেইটাতে সে থ্রেট ফিল করতে পারে,
তো থ্রেট ফিল করা থেকে তারা আমাদের সাথে শত্রুতা বেঁধে লিপ্ত হতে পারে। আমাদের সাথে শত্রুতা আমি কিছু নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখানে আমেরিকারও থ্রেট ফিল করার কিছু নেই। আমেরিকার যেটা থ্রেট ফিল করতে হবে সেটা হলো ইন্দো প্যাসিফিকে চায়না তার চলাচলের পথকে কোনোভাবে বাধাগ্রস্ত করতে চায় কিনা। আমার মনে হয় না চায়না এমনটা করবে। চায়না ফিলিপিনের সাথে তার অধিকার নিয়ে, তার সীমারেখা নিয়ে, তার সীমানা নিয়ে সে হয়তো দ্বন্দ্বে আসতে পারে, তবে আমেরিকার সাথে আমেরিকার চলাচলের পথকে বাধাগ্রস্ত করবে চায়না, এটা আমার মনে হয় না। তো যাই হোক, এটা টেবিলে বসে কথা বলার বিষয়। এটা রাস্তাঘাটে কোনো ডিসকাশনের বিষয় নয়। এটা ইন্টারন্যাশনাল ইস্যু। এটাতে ইন্টারন্যাশনাল চার্টারে আসতে হবে। ইন্টারন্যাশনাল চার্টারের আন্ডারে বিষয়গুলো উপস্থাপিত হতে হবে, লিখিত হতে হবে, রেজুলেশনের আন্ডারে হতে হবে, সব কিছু লিখিত হতে হবে। এখানে এটা চুক্তিতে আসতে হবে। তো চায়না আমেরিকার সম্পর্ক কখনোই আসলে এমনটা খারাপ হয়নি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হয়নি। ওরা এক ধরনের দে হ্যাভ some kind of helping hands for each other. সো আমাদের বাংলাদেশকে সেদিকেই সবচেয়ে বেশি নজর দিতে হবে। আমরা আমাদের কল্যাণের জন্য এইটাতে নজর দিব। আর আমাদের সবাইকে এখানে বুঝতে হবে যে বাংলাদেশে তাদের বার্মার আগুনটা বাংলাদেশে যেন এক্সটেনশন না হয়। হলে সবারই ক্ষতি হবে, এটা বুঝতে হবে। আর ক্ষতি হলে কোনো লাভ কারোই হবে না, সবাই ক্ষতিগ্রস্ত হবে। তো আমাদের বাংলাদেশে যারা আছেন, ইন্দো প্যাসিফিক যারা আমাদের সামরিক কর্মকর্তাগণ আছেন, রিটায়ার্ড যারা আছেন অথবা যারা বিশ্লেষক আছেন, তারা এই বিষয়গুলো নিয়ে আরও ব্যাপকভাবে আলোচনা করবেন এবং বিষয়গুলো নিয়ে আমাদের রাষ্ট্রকে আরও সাহসী করে তুলবেন। এইটা আমাদের অর্থনৈতিক ভবিষ্যতের সাথে জড়িত, আমাদের নিরাপত্তার সাথে জড়িত। থ্যাংক ইউ ভাই, ইনশাআল্লাহ আবার দেখা হবে, আবার কথাবার্তা হবে। আসসালামু আলাইকুম।